হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব যে সুপ্রিম কোর্ট রাজ্যের উপর বা রাজ্যকে কি পরিমাণ শিক্ষার জ্ঞান দিয়েছেন, বা সহজ বাংলাতে কিভাবে গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে আচরণ করতে হয় বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে আচরণ করাটা প্রয়োজন। যেমন একটা ক্লাসে শিক্ষক তার ছাত্রকে জ্ঞান দেয়, ছাত্রের সঙ্গে ইন্টারেকশান করে, মিথস্ক্রিয়া করে, তাকে স্টোরি টেলিং মেথড বা কমিউনিটি অ্যাপ্রোচ মেথড বা গ্রামার ট্রান্সলেশন মেথড বা এফসিএ এটসেট্রা এটসেট্রা সেই রকম তথ্য দিয়ে তাকে ছাত্রকে শিক্ষা দেওয়া হয়। তেমন সুপ্রিম কোর্ট রাজ্যকে পরিষ্কারভাবে তার বলেছে যে কোনটা উচিত কোনটা অনুচিত, কীরকম করা উচিত গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে, কীরকম উচিত নয় গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে, একবারে পুঙ্খানুপুঙ্খ তিনি ভালো করে ব্যাখ্যা করেছেন। আসুন সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদেরকে ভিডিও করার আগে অনেক কিছু পড়াশোনা করতে হয়। কি বলেছে সুপ্রিম কোর্ট, রাজ্যকে কি এমন শিক্ষার আলো দিয়েছেন বা শিক্ষার জ্ঞান দিয়েছেন, দেখুন কি বলেছে। দি রোল অফ দি স্টেট, মানে প্রথমেই বলে রাখি যে এই 129 পৃষ্ঠার যে ফাইনাল ভার্ডিক্ট, তার এক্সোরডিয়াম পোর্শন মানে যাকে বলে ভূমিকা বা গৌরচন্দ্রিকা, সেই এক্সোরডিয়ামের 1 নম্বর পয়েন্টে কি বলছে, দি রোল অফ দি স্টেট is as such not limited to maintaining law and order or facilitating markets, but extends to creating or easing the way for conditions in which individuals can live with security, dignity and a reasonable standard of living. রাজ্যের কাজ শুধুমাত্র নীতি প্রণয়ন করা নয়, শুধু আইন তৈরি করা নয়, কিন্তু এমন একটা স্কোপ তৈরি করা যেখানে সমস্ত এমপ্লয়িজরা সিকিউরিটি, তার নিরাপত্তা এবং রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ মানে তার আইনগত বা রিজনেবলভাবে তার যে বাঁচা থাকার যে অধিকার, স্ট্যান্ডার্ড, সেটা যেন সুরক্ষিত করে। কি বলছে, ওয়ান অফ দি মোস্ট পারসিস্টেন্ট থ্রেটস টু দিস অবজেক্টিভ দ্যাট হ্যাজ বিকাম এ পারমানেন্ট ব্যাড পেনি। আমি শুধুমাত্র মূল অংশগুলো বলছি, এখানে ব্যাড পেনি বলে বলেছে। আচ্ছা, এরপরে আর কি বলছে, বলছে ইন দিস কনটেক্সট ডিয়ারনেস অ্যালায়েন্স ইমার্জেস অ্যাজ এ প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এর জন্য ডি হচ্ছে একটা বাস্তববাদী অস্ত্র। ভাবুন, সুপ্রিম কোর্ট রাজ্যকে পাঠ দিচ্ছে, রাজ্যকে ট্রেনিং দিচ্ছে, রাজ্যকে শিক্ষা দিচ্ছে কীরকমভাবে আচরণ করতে হয়। কি বলছে না, ইমার্জেস অ্যাজ এ প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ডি হচ্ছে একটা বাস্তববাদী অস্ত্র অফ প্রোটেকশান ইন দি হ্যান্ডস অফ দি ওয়েলফেয়ার স্টেট। মঙ্গলকামী যে রাজ্য হবে বা রাষ্ট্র হবে, তাদের হাতে হচ্ছে ডি একটা অস্ত্রের মতো, হুইচ প্রোটেক্টস ইটস এমপ্লয়িজ ফ্রম দি অ্যাডভার্স ইফেক্টস অফ রাইজিং প্রাইসেস। অর্থাৎ মূল্য বৃদ্ধি হলে তাদের ভবিষ্যৎ, তাদের জীবনটাকে সুরক্ষিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা, এটা গেল এক্সোরডিয়ামের ফার্স্ট পার্ট। এবার 2 নম্বর পয়েন্টে কি বলছে, ডিয়ারনেস অ্যালায়েন্স ইজ ডিজাইন্ড টু নিউট্রালাইজ দি ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন। কি বলছে, হোয়েন দি কস্ট অফ এসেন্সিয়াল গুডস ইনক্রিজেস, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়, স্যালারিজ দ্যাট ডু নট অ্যাকাউন্ট ফর দি সেম, কিন্তু স্যালারি একই রকম থাকে, অ্যান্ড রিমেন ইন এ বাইগন এরা, দেখুন বলছি, যখন সেই স্যালারিটা সেই মান্ধাত্তার আমলে বা সেই একই রকম থেকে যায়, অফন ফেল টু মিট দি বেসিক নিডস লিডিং টু এ ডিক্লাইন ইন লিভিং স্ট্যান্ডার্ডস, তখন তাদের লিভিং স্ট্যান্ডার্ড, তাদের বেঁচে থাকার স্ট্যান্ডার্ড লো হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, কারণ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু বেতনটা সেই মান্ধাত্তার আমলে বা একই রকম থেকে গেছে। বাই ওয়ে অফ পিরিয়ডিক অ্যাডজাস্টমেন্ট টু স্যালারিজ ইন রেসপন্স টু
charges in the cost of living, the state attempts to ensure that employment continues to provide economic security. তা সেই সময় রাজ্য বা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা এমপ্লয়মেন্ট আর কর্মচারী বর্গকে বা কর্মচারীকে নিশ্চিত করা যে ভাই তোমাকে আমি নিরাপত্তার অধিকার দিলাম। এরপর কি বলছে, দিস রিফ্লেক্টস এ কোর কনসার্ন অফ দি ওয়েলফেয়ার স্টেট দ্যাট ইটস এমপ্লয়িজ শুড নট বি পুশড ইন টু হার্ডশিপ ডিউ টু ইকোনমিক ফোর্সেস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। এই সময় কখনোই এমন পরিস্থিতি এমন পরিস্থিতি হওয়া উচিত নয়, অনুচিত, যেখানে ওই কর্মচারীটা একটা ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে পড়ে যায়, যেখানে তার বেঁচে থাকাটা একটা দুরূহ হয়ে পড়ে। ভাবুন তাহলে সুপ্রিম কোর্ট কতটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি বা সারা ভারতবর্ষের সমস্ত এমপ্লয়ির জন্য কতটা ভেবেছে। সুপ্রিম কোর্ট তার নজির একবারে এক্সোরিডিয়াম পোর্শনে ছত্রে ছত্রে বলা আছে। লাস্টে কি বলছে এই 2 নম্বর পয়েন্টে, পুট ডিফারেন্টলি, এটাকে আলাদাভাবে বলতে গেলে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স ইজ নট অ্যান অ্যাডিশনাল বেনিফিট। এটাকে বলতে গেলে কখনোই ডিয়ারনেস অ্যালাওয়েন্স একটা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা নয়, বাট এ মিনস টু মেনটেন এ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং। অর্থাৎ ভাই একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং তুমি তাকে একটা কর্মচারীকে ন্যূনতম বেঁচে থাকার অধিকার তাকে তুমি দিচ্ছ, এটার নাম হচ্ছে ডিএ। অর্থাৎ এইভাবে এক্সোরিডিয়াম পোর্শনের 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট রাজ্যকে একেবারে ক্লাসরুমে যেমন শিক্ষক শিক্ষিকা তার ছাত্রকে ট্রেনিং দেয়, ছাত্রকে পাঠ দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, ভ্যালু এডুকেশনের শিক্ষা দেয়, একই রকমভাবে এখানে কিন্তু সুপ্রিম কোর্ট রাষ্ট্র এবং রাজ্য দুটোকেই সেই পরিমাণ দিয়েছে। এবং ধন্যবাদ দেব সুপ্রিম কোর্টের কাছে যে সুপ্রিম কোর্ট ছিল বলে বা এখনও পর্যন্ত আমরা সেই অধিকারটা পাচ্ছি। কারণ ডিএ যে লিগেলি এনফোর্সেবল রাইট, এই যে অধিকারটি আমরা পেয়ে গেছি, আজকে পশ্চিমবঙ্গে যে সরকার থাকুক না কেন, আগামীকাল নিশ্চয়ই পাল্টাবে, এক্স আসবে, ওয়াই আসবে, জেড আসবে, যেই আসুক না কেন তিনি কিন্তু ডিএ নিয়ে আর কোনো ছলাকলা করতে পারবেন না। কারণ সুপ্রিম কোর্টের যে বাউন্ড অ্যান্ড ডিউটি তাদেরকে একবার ইম্পোজ করে দিয়েছে যে না, ডিএ হচ্ছে লিগেলি এনফোর্সেবল রাইট। ডিএ আর দয়ার দান নয় যে ভাই যখন খুশি হলো তোমাকে 2 টাকা দিয়ে দিলাম, 5 টাকা দিলাম, ভিক্ষা দিলাম, না, এটাকে আর কোনো করার স্কোপ নেই। এবং সবচেয়ে বড় হচ্ছে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলের সঙ্গে যে পরিমাণ বৈষম্য করা হচ্ছিল, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ভৌগোলিক বৈষম্য কখনো ডিএর কম বেশি হতে পারে না, তাহলে সেটা সংবিধানের 14 নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা, আর সংবিধানকে ভায়োলেট করার অধিকার কারণ নেই। তো ফ্রেন্ডস, নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা বিশাল বড় জয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।